নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যা ও ভূমিধস নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম। ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম, আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আমাদের আজকের এই আলোচনায় হিমালয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের আবহাওয়ার চরম ভাব বাড়ছে। নেপালের এই আকস্মিক ঢল কেন মহাবিপর্যয়ের রূপ নিল? কি কি কারণ থাকতে পারে আপনার মতে? দেখুন, শুরুতেই আপনি বলেছেন যে জলবায়ু পরিবর্তন জনিত যে বিষয়টা, এটা তো অবশ্যই একটা বিবেচ্য বিষয়। যে অঞ্চলে এই ভূমিধসটি হয়েছে এটা তো মূলত গ্লেসিয়াল জোন, এবং গ্লেসিয়ারের একটা ডিজাস্টার আছে। যখন গ্লেসিয়ার খুব জোরে পড়ে বা ল্যান্ডস্লাইডের মতো, তখন আমরা তাকে বলি অ্যাভালেন্সি। তো হাই অল্টিটিউডে অ্যাভালেন্সি এটা খুব ফ্রিকোয়েন্ট ঘটনাটা ঘটে। 2015-তেও এরকম হয়েছিল, এই বছরটা খুব ব্যাপক আকারে হয়েছে। এর একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জের কারণে টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে। আমরা যদি অন এন এভারেজ দেখি, তাহলে হিমালয় অঞ্চলে প্রতি বছর প্রায় 25 মিটারের মতো গ্লেসিয়াল কমে যাচ্ছে, থিকনেস কমে যাচ্ছে। এবং এই যখন এটা তো শক্ত বরফ, এই বরফ যখন মেল্ট হয়ে যায়, তখন তার যে সেখান থেকে যে পানি বের হয়, সেটা লুজ হয়ে অনেক সময় ব্যাপক আকারে পতন হয়, যেটাকে আমরা ল্যান্ডস্লাইড বা অ্যাভালাঞ্চি বলি। এই বছর যেটা হয়েছে, ডেফিনেটলি এর সাথে টেম্পারেচার রাইজ, ক্লাইমেট চেঞ্জ জড়িত। এই অ্যাভালাঞ্চির সময় তার সাথে প্রচুর পরিমাণে বেড রক, যেটা হার্ড রক, সেটাও খুব ম্যাসিভ হার্ড রক ফল করেছে। তো দুইটা ঘটনা একসাথে, হার্ড রক ফল অ্যাজ ওয়েল অ্যাজ গ্লেসিয়াল ফল, এই দুটার কারণেই ম্যাসিভ, এটা থেকে কিন্তু ভূমিকম্প সৃষ্টি হয়েছে। ভূমিকম্পের কারণে এটা হয়নি, এটার কারণেই ভূমিকম্প হয়েছে। এবং পরবর্তীতে আরো 3 ঘন্টা পরে আবারও ভূমিকম্প হয়েছে। এই যে একসাথে এত বড় পানি ডিসচার্জ হয়েছে, এই ডিসচার্জ পানি ধরে রাখার মতো অ্যাবিলিটি ছিল না। এটা দুটা একটা নদীদের খুব প্রবল বেগে প্রায় 200 মিটার উচ্চতায়, আপনারা দেখেছেন টেলিভিশনে, প্রবাহিত হয়েছে। সো এর কারণ মূলত হচ্ছে আইস মেল্টিং, এবং এই আইস মেল্টিং এর কারণেই এই ল্যান্ডস্লাইডটা এবং এই ফ্লাডটা হয়েছে। জি, আপনি জলবায়ু পরিবর্তনের প্রভাবের কথাগুলো বলছিলেন এবং কারণগুলো জানাচ্ছিলেন। জলবায়ু পরিবর্তনে বাংলাদেশে এ ধরনের ঘটনা ঘটার কোনো শঙ্কা বা ঝুঁকি আছে কি? আপনার প্রশ্নের ভেতরে আরেকটা হিডেন প্রশ্ন আছে। একটা হলো বাংলাদেশের ভেতরে এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা আছে কিনা। তা আমাদের শত শত গ্লেসিয়ার লেক আছে। এই লেক গুলো যদি কোনো কারণে আউটব্রাস্ট হয়ে যায়, ফেটে যায়, মানে তাহলে কিন্তু ট্রিমেন্ডাস ইম্প্যাক্ট পড়বে আমাদের এই ডাউন স্ট্রিমে। কারণ একসাথে এত পানি অ্যাকোমোডেট করার মতো অ্যাবিলিটি আমাদের নেই, আমাদের নদ নদীগুলো নেই। সুতরাং এই ধরনের হুবহু এই ধরনের ঘটনা বাংলাদেশে হওয়ার সম্ভাবনা নেই। তবে এই ধরনের ঘটনা যদি হতে থাকে আপস্ট্রিমে, আমাদের ক্ষয়ক্ষতির, ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে। জি, অবশ্যই। আমরা কিন্তু আরেকটা বিষয় দেখতে পাচ্ছি যে অতিবৃষ্টি, পাহাড়ি ঢল সম্প্রতি আমাদের পার্বত্য এলাকায় এর কারণে কিন্তু বন্যা হচ্ছে। ভৌগোলিকভাবে আমাদের পাহাড় কতটা নিরাপদ আপনার মতে? এটা হচ্ছে আমরা যখন এই ধরনের দুর্যোগের কথা বলি, ল্যান্ডস্লাইড, অ্যাভালান্সি বা আরো এর সাথে কিন্তু দুইটা কারণ পাশাপাশি জড়িত। একটা হচ্ছে ন্যাচারাল কজ, আর একটা হচ্ছে ম্যানমেড কজ বা লোকালি ম্যানমেড কজ। আমরা স্থানীয়ভাবে লোকজনে কি করছে তারও কিন্তু একটা প্রভাব আছে। প্রথমতই হলো ক্লাইমেট চেঞ্জের কারণে আমাদের বৃষ্টিপাতে একটা ব্যাপক পরিবর্তন দেখা যাচ্ছে। যদিও বলা হয় যে টোটাল বৃষ্টিপাতে তেমন কোনো পরিবর্তন না হলেও ফ্রিকোয়েন্সি, ইন্টেন্সিটি, এগুলোর ব্যাপক পরিবর্তন, তথা অল্প সময়ের মধ্যে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাতকে মানিয়ে নেওয়ার জন্য, এটাকে অ্যাকোমোডেট করার জন্য যেটুকু দরকার, অর্থাৎ আমাদের যে ল্যান্ড যেরকম ভাবে তৈরি হওয়ার প্রয়োজন, এইটা যেভাবে এটাকে আমরা অল্টার করে ফেলেছি, এটাকে আমরা নষ্ট করে ফেলেছি, কেটে ফেলেছি, পাহাড় কেটে ফেলেছি। ফলে আমাদের যে পাহাড়ের যে স্ট্যাবিলিটি, এটা নষ্ট হয়ে গেছে। তাতে এই সমপরিমাণের বৃষ্টিতে যদি পাহাড়গুলো গ্রিন থাকতো, যদি এগুলো আনটাচ থাকতো, তাহলে হয়তো এই ধরনের ল্যান্ডস্লাইড হতো না। কিন্তু যেহেতু আমরা উন্নয়নের নামে এই পাহাড়গুলোকে কেটে ফেলছি, ফলে বারবার আমাদেরকে এই ধরনের ভূমিধসের মুখোমুখি হতে হচ্ছে। তার মানে এইটা একটা একসাথে দুইটা কজ, একটা ন্যাচারাল কজ, একটা মানুষের তৈরি করার কারণ। অবশ্যই। ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।